ফারুক ভাই, এই প্রশ্নটা আপনার জন্য একটু অপ্রিয় হতে পারে, কিন্তু আমরা প্রথমেই আপনার কাছে যেতে চাই। আজকে অনেক ধরনের অপ্রিয় প্রশ্নের নিয়েই আপনার কাছে আসবো। এক হচ্ছে যে আপনার বিসিবির অ্যাকাউন্টে যে টাকা ছিল সে টাকা ট্রান্সফার করা নিয়ে একটা কথা হয়েছে। আপনি ব্যাখ্যা দিয়েছেন যে আপনি আসলে গ্রিন এবং ইয়েলো ব্যাংকে টাকা রাখতে চেয়েছেন, কিন্তু কথা হচ্ছে যে এই 250 কোটি টাকা বা 250 কোটি টাকার একটু কম এই টাকা আসলে বোর্ডের সিদ্ধান্তে ট্রান্সফার করা হয়নি। এটি নিয়ে অনেক আলোচনা আছে, আপনি এটি নিয়ে কোনো কিছু বলবেন কিনা? এটিকে আপনি একক কর্তৃত্বে, একক সিদ্ধান্তে, এককভাবেই আসলে ভালো হোক খারাপ হোক আপনি এটি করলেন কিনা? আপনি আমাকে অনুমতি দিলে একটু এটা এরকম বলতে পারি, ওই ব্যাংকগুলি যে ব্যাংকগুলিতে আপনি টাকা রাখলেন তাদের থেকে আপনি বিশেষ কোনো সুবিধাও পেলেন কিনা? যদি ওই প্রশ্নটি করতে আমার একটু অস্বস্তি হচ্ছে, তারপরও ফারুক ভাই আপনি বলেই আমি এটা করলাম। আপনি নিশ্চয়ই এই ব্যাপারটা আমাদেরকে একটু বললেন যে টাকা ট্রান্সফার আপনি একক সিদ্ধান্তে করলেন কিনা। দুই হচ্ছে এই টাকা ট্রান্সফার করে আপনি কোনো বিশেষ সুবিধা পেলেন কিনা ফারুক ভাই? একটু বড় করে বলতে হবে আসলে। জি। প্রথম কথা হচ্ছে গিয়ে একটা বোর্ডে যখন আমরা কাজ করি সবাই মিলেই কিন্তু সিদ্ধান্ত নেই। আমরা যখন এই জুলাই আগস্ট আপরাইজিং এর পরে যখন নতুন দেশ পেলাম, তখন কিন্তু আপনি জানেন যে 5 তারিখে 8 তারিখে গভর্নমেন্ট ফর্মের পরে আমি 21 তারিখে দায়িত্বভার গ্রহণ করি। আপনারা জানেন যে আমাদের তখন দেশের অনেকগুলো ব্যাংক রেড জোন, আমরা জানি যে ব্যাংক খালি হয়ে গেছে বিগত গভর্নমেন্টের কাছ থেকে। প্রায় অনেক ব্যাংকে টাকা নেই। ওই দুশ্চিন্তা থেকে আমরা প্রথম থেকেই, জিনিসটা আমার মাথায় এসছে প্রথম, কিন্তু এর মাঝখানে আমাদের আরো ডিরেক্টররা সতর্ক করেছে যে আসলে বাংলাদেশ ব্যাংকের রেটিং এসছে, এখানে টাকা নেই, এখান থেকে সরাতে হবে, দিতে হবে। সেখানে কিন্তু ওই কথাটা আর টিকে না যে আপনি একক সিদ্ধান্ত হয়েছে। এখানে 2-3 জিনিস খুব ইম্পর্টেন্ট, আপনাদের সবাইকে বুঝতে হবে। প্রথম, আমি চিন্তা করেছি অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট, কেননা সবার দায়ভার আছে আমাদের, কিন্তু প্রথম দায়ভার কিন্তু আপনার কর্তা ব্যক্তি, যিনি হেড অফ দ্য অর্গানাইজেশন। সেক্ষেত্রে আমার মাথায় চিন্তাটা এসছে এবং আমার বোর্ডের বিভিন্ন মানুষ থেকে পরামর্শ পেয়েছি আমি। এটা কোনো বোর্ড মিটিংয়ে না, এটা হলে গিয়ে বিভিন্নভাবে যে আমরা যখন ঢুকেছি কি কি করতে পারি। প্রথম মাথায় যেটা এসছে সেটা হচ্ছে আমাদের অন্য বোর্ড ডিরেক্টরদের মতোই আমারও, যে আমাদের প্রথম টাকাটাকে সিকিউর করতে হবে। আমরা জানি বেশ কিছু ব্যাংকে তখন তারল্য সংকটে ভুগছে এবং নাই বললেই চলবে। তখন আমরা ডিসাইড করলাম যে টাকাটা আমরা প্রথম আপনার ইন্টারেস্ট রেট না, প্রথম টাকাটা হলে গিয়ে একটা রেড জোন থেকে ইয়েলো বা গ্রিন জোনে যাই, প্রথম চিন্তা। তারপরে চিন্তা আসলো আমার মাথায় যখন দেখলাম ওখানে ইন্টারেস্ট রেটও বেশ কম, 8 থেকে 9, 7.5 আছে, সরকারি ব্যাংকও আছে ওখানে। সো ওই ভয় থেকে আমরা চিন্তা করলাম যে আমাদের ব্যাংকের টাকাগুলো আগে নিয়ে যাই। তারপর আমরা রেটের ব্যাপারে আসলাম, যে ইন্টারেস্ট রেট যদি বেশি পাওয়া যায় তাহলে আমাদের বোর্ডের আপনার ইনকাম বাড়বে। থার্ড যেটা চিন্তা করেছি, যেটা আমার আগের যারা বোর্ডে ছিলেন, যদিও আগের বোর্ডের মানে এখন আমি আগের বোর্ড নিয়ে কাজ করছি, 9 জন 8 জন আগের বোর্ডের, আর 15 জন দেশ থেকে চলে গেছেন। তারা যখন যে কাজটা করেছেন তাদের থেকে আমি তখন মনে করেছিলাম যে যদি ইন্টারেস্ট রেটটা বেটার হয়, তারা ব্যাংকে আমরা টাকা রাখবো শুধু ইন্টারেস্ট রেট দেখে না, তাদের থেকে আমাদের ব্যাংকে স্পন্সরশিপ। কারণ আপনি জানেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে ইউ নিড স্পন্সার্স, হুইচ ইজ আ ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ দ্য বোর্ড। তখন চিন্তা করলাম তার সাথে স্পন্সরশিপে যোগ করলাম যে আমি যাকে টাকা দিব ইন্টারেস্ট রেট বাড়বে, বেস্ট ইন্টারেস্ট রেটে দিব, তারপর আবার আপনার স্পন্সর নিব। এখন আমি একটা জিনিস সবার কাছে এই কোয়েশ্চেনটা করতে চাই, ব্যাংকের প্রথম হলো কি রেড থেকে ইয়েলো অ্যান্ড গ্রিন, ব্যাংকে গেলাম, তারপরে বেস্ট ইন্টারেস্ট রেট পেলাম, অন টপ অফ দ্যাট 8 কোটি 10 কোটি টাকা স্পন্সর নিলাম। এরপরে আর কোনো মার্জিন থাকে কিনা আমার কোনো জানা নাই আসলে। অ্যান্ড আপনার কোয়েশ্চেন দিয়ে স্ট্রেট করি, একটা মানুষ তো মিলাবে যে একটা মানুষ তার ক্যারিয়ার অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ সিলেক্টর, একটা মানুষ কিন্তু হঠাৎ করে আপনি বুঝতে পারবেন না এটা মানুষ কেমন। তো সেদিকে বিবেচনা করলে আপনার ওখানে কোনো আর্থিক লেনদেন কোনো প্রশ্নই ওঠে না, ওখানে কোনো মার্জিনও ছিল না। বরং আগে যেভাবে ছিল সেখানে আপনার ওখানে মার্জিনটা বেশি ছিল। যখন 8.5 থেকে আপনি 11.5 12-তে যাবেন ইন্টারেস্ট রেট, তার সাথে স্পন্সরশিপ যোগ হলে, এবং অন টপ অফ দ্যাট আমি এটাও চেয়েছি যে তারা আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও আসবেন, লাইক প্রতিশ্রুতি পেয়েছি আমি প্রায় 25-30 কোটি টাকা। সো দিস ইজ এটা মানে ইন আ নাটশেল দ্যাট দ্য রিজন। অ্যান্ড সবাই বোর্ডের জানতো, এবং সিগনেটারি আপনি জানেন যে আমি সিগনেটারিটাও আমি নেইনি বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে। এটা একটা কথা আসে যে সিগনেটারি পরে হয়েছে। আসলে প্রথম আমার মিটিং যেদিন আমি প্রেসিডেন্ট হলাম, ওই রেজুলেশনে 21 তারিখে আমাদের একজন বোর্ড ডিরেক্টর দেশ থেকে চলে গেছেন, তার জায়গায় আমরা আরেকজনকে ডিরেক্টরকে আমরা সিগনেটারি করেছি, যেটা আমার হাতে নেই। তারাই এখনো সব চেক সই করছেন, সব কিছুতে সই করছেন।
না, সো ফারুক ভাই, আমি মনে হয় এর এইখানে চেয়ে বেশি আর কিছু এক্সপ্লেন ফারুক ভাই, করতে পারবো না। না আপনি এটা চিঠি দিয়েও জানিয়েছেন, কিন্তু আসলে আমরা একটু কনফিউজ হই কখন আমরা দেখেছি যে এখানে সিগনেচার ছিল ফাইন্যান্স কমিটির প্রধান জনাব ফাহিম সিনহার, আমি যদি ভুল না হয়ে থাকে, এবং পরিচালক মাহবুবুল্লাহ আনামের। তো তারা, আপনার ছিল না সেটি আপনি ঠিকই বলেছেন, কিন্তু তারা বলছেন সিদ্ধান্তটি বোর্ড সভায় নেওয়া হয়নি, আপনার সিদ্ধান্তে তারা সিদ্ধান্ত দিয়েছেন। ব্যাপারটা কি ঠিক আসলে? এরকম করে বোর্ড সবাই যে নিতে হবে হ্যাঁ। জিনিসটা আসলে এরকম না। কেননা কিছু কিছু আপনার জিনিস থাকে যখন আপনি ইনফর্মালি আলাপ করে নেন। এখন যখন অনেক কনসার্ন, যখন ওই বোর্ড সভা 1 মাস 2 মাস পরে হবে, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন, তখন ব্যাংকে যখন আপনি টাকা আনতে যাবেন সিদ্ধান্তের পরে কোনো টাকা থাকবে না। সো ওই সময়টা ছিল না, কিন্তু ইনফর্মালি প্রতিটা বোর্ড ডিরেক্টর জানতেন। এখন তারা যদি কিছু বলে থাকেন এটার বাইরে অন্য কিছু, এটাতে আসলে আমার কোনো কমেন্ট করার কিছু নাই। বাট এবং এই কনসার্নটা তাদেরও ছিল যে হ্যাঁ, ইট ইজ এ ভেরি গুড আইডিয়া, আই থিঙ্ক উই শুড go to better banks with green and yellow zone from red zone banks. এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে অক্টোবরে ইলেকশন আছে বিসিবির, সেই ইলেকশনের সময় এই যে ডিরেক্টর, মানে আপনি আগেই বলেছেন যে গত বোর্ডের ডিরেক্টরদের নিয়ে আপনি কাজ করতেছেন, তো এই ইলেকশনের সামনে রেখে কি একটা গ্রুপ আরেকটা গ্রুপ ঘরের ভিতরে নানা ধরনের মশারি এরকম তৈরি হইতেছে কিনা ফারুক ভাই? বা আপনিও আসলে যেহেতু, মানে আমরা জানি, যদ্দূর জানি আর কি, আপনি নিজেও আসলে এই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবেন হয়তো, তো সেইটা একটা প্রভাব বিস্তার করতেছে কিনা গ্রুপ? আসলে মহিউদ্দিন, আপনি যদি দেখেন এই বোর্ডটা কি, এই বোর্ডটা হলো গিয়ে এখানে মাত্র আউট অফ 25 ডিরেক্টরস, আমি অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট, আমার সাথে নাজমুল আবিদিন ফাহিম বলে একজন আছেন, জি। যারা সিলেক্টেড হয়েছেন এনএসসি থেকে। এছাড়া কিন্তু এটা কিন্তু আগের বোর্ডই, কিন্তু এখানে একটা জিনিস উল্লেখ করা খুব প্রয়োজন। আগের বোর্ড মিনিং যেই বোর্ডটা 3 বছর আগে হয়েছে, সেই বোর্ডের সব সদস্য, সব এমপ্লয়ি, আমার 160 এর মতো এমপ্লয়ি আছে, 200 ওভারঅল, বোধহয় 200 কত এমপ্লয়ি আছে, এরা সব আগের বোর্ডের। নতুন আমি যখন ঢুকেছি, আমাদের এখানে আসলে এই আচরণবিধি, চাকরিবিধি, এইচআর পলিসি খুব স্ট্রং না। যেভাবে আগে রিক্রুটমেন্ট হতো, সেই রিক্রুটমেন্টে আমি যে বোর্ডে ঢুকে খুব মানুষ নিতে পেরেছি এটাও না। কোনো নতুন মানুষ খুব বেশি হাতে গোনা 3 থেকে 4 জন 8 মাসে হয়তোবা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। সো বোর্ড যদি আপনার পুরোটা আগেরই হয়, আমি এটা পাশে রাখছি যে সে কি, আপনি জানেন তো আগের বোর্ড মানে যারা চলে গেছেন তাদের সাথে যারা কাজ করেছে, যারা দেশ ত্যাগ করেননি, সো তাদের সাথে কিন্তু আমি কাজ করছি। আপনি যদি বলেন যে গ্রুপ, আমি কিন্তু একটা গ্রুপ, মানে ইনফ্যাক্ট আমার সাথে আরেকজন আছেন, আমাদের 2 জন কিন্তু নতুন, আর দ্য হোল সেট আপ ইজ দ্য সেম। আমি কারো চাকরি নেইনি, কেউ টার্মিনেট হয়নি, একটা বা 2টা ছেলেকে সাসপেন্ড একটা নোটিশ করেছি, খুব সম্ভবত একটা ছেলেকে টার্মিনেশনের একটা নোটিশ করা হয়েছে। এটাতে একটা পিরিয়ড থাকে 3-4 মাসের। সো আপনি যদি মনে করেন যে এসেই সবাইকে 30-40 জনকে চাকরি টার্মিনেট করেছি, সাসপেন্ড করেছি, এরকম কিছু করি নাই। কেননা এটা একটু সময় নিয়ে বলছি, তার কারণ হচ্ছে গিয়ে আপনি যেই সেট আপে আসবেন, ওই সেট আপে কিন্তু ক্রিকেট বোর্ডের কাজ কিন্তু বন্ধ থাকতে পারবে না। আপনি ঘুম থেকে উঠবেন, আমি যখন ক্রিকেট বোর্ডে আসি, আমরা পাকিস্তানকে 2 টেস্ট হারিয়ে দেশে এসেছি, ইন্ডিয়া এসছে, সাউথ আফ্রিকা এসছে, আন্ডার 19 ইউএই এসছে, সাউথ আফ্রিকান একটা এজ গ্রুপের টিম এসছে, মহিলা ওয়ার্ল্ড কাপ ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ। যে চ্যালেঞ্জটা আমরা ঢাকা হওয়ার কথা ছিল, আপনি জানেন, সেই মহিলা ওয়ার্ল্ড কাপকে আমরা আইসিসির সাথে নেগোশিয়েট করে আমরা কো পার্টনার খুঁজেছি, অ্যান্ড অনেক ইন্টারেস্টেড ছিল। আপনি জানেন আমরা হোস্টিং রাইট ছাড়িনি, হোস্টিং রাইট না ছেড়ে আমরা ইউএইর সাথে আমরা হোস্টিং রাইটের যে টাকাটা আমরা শেয়ার করেছি, উইতে গেছে, এটা কিন্তু পুরোটা চলে যেতে পারতো। এটা একটা আমার কূটনীতি ছিল। আমি মিটিং করেছি গিয়া ইউএইতে, তারপরে আমার সিইও বোধহয় যোগাযোগ করেছিল যে আমরা স্টিল করতে চাই, সো ওইটা করেছি আমরা। সো যখন আপনি এসব ব্যাপারগুলো মাথায় রাখতে হবে, আপনার কোনো কিছু কিন্তু হ্যাম্পার করতে পারবেন না। এমন হতো যে আমি 6 মাস সব কাজ বন্ধ রেখে লেটস স্টার্ট ফ্রেশ, ওই সুযোগটা আমার ছিল না কখনোই। তো সবকিছু কন্টিনিউ করে আমি মনে করেন এর মধ্যে বিগ চ্যালেঞ্জ বিপিএল, আপনি জানেন যে ফ্র্যাঞ্চাইজি লিগ, যেখানে প্লেয়াররা একটা ভালো টাকা পায়। সো আমি কিন্তু আমার সবকিছু করতে চেয়েছি যা আগের মতো করেছি, এবং তখন সাহায্য 25 থেকে 8-9 জন, আমার সহ 10 জন, এবং এরাও যে মানে খুব অ্যাক্টিভ ছিল এটা আমি বলবো না আসলে।
আমি ওই যে বোর্ডের বিষয়ে বা খেলার মাঠের খেলার বিষয়ে আবার একটু আসবো ফারুক ভাই আপনার কাছে। আরেকটি বিষয়, যে বিষয়টি আপনার বিরুদ্ধে একটা বড় অভিযোগ, এই অভিযোগটা তুলছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের, আরও অনেকে, যে কোনো একজন জনাব এস এম রানা, যিনি একজন অভিযুক্ত, তাকে আসলে বিসিবির অফিসিয়াল হিসেবে দেখিয়ে 2 রাত রাখা হয়েছে, যার খরচ বহন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, একই ব্যক্তির বিমানের টিকিটও দিছে বিসিবি। এবং এই জনাব এস এম রানা তিনি অভিযুক্ত এবং একজন পলাতক, একজন আপনার সাথে এক ধরনের সখ্য আছে তার। এবং কেউ কেউ বলছেন আপনি যেহেতু নারায়ণগঞ্জে ব্যবসা করেন অনেকদিন আগের থেকে, আপনার সাথে সখ্য আছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জনাব শামীম ওসমানের, তার আত্মীয় স্বজনের। এবং এই এস এম রানার ব্যাপারটা যদি একটু বলতেন ফারুক ভাই। আসলে খালেদ, এস এম রানার ব্যাপারটা বলতে হবে এভাবে। আপনি একটু আগে উল্লেখ করেছেন নারায়ণগঞ্জের। জি। আমি নারায়ণগঞ্জে, আপনি জানেন যে আমার বাবার ব্যবসা সব নারায়ণগঞ্জে। আমার বাবা পাটের ব্যবসা করতো। এই এস এম রানা ছেলেটা আসলে, তার শীতলক্ষা বলে একটা ক্লাব আছে, সে নারায়ণগঞ্জ ডিএস এর সদস্য ছিল, সে নারায়ণগঞ্জ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ছিল। আমার বাবা যেহেতু পাটের ব্যবসা করতেন, আমাদের শীতলক্ষাতে বেশ কিছু জমি ছিল, যখন গোডাউন ছিল পাটের। শীতলক্ষা থেকে এই রানা শীতলক্ষা পরিচয় হয়ে সে আমার জমিটা বেচাকেনাতে হেল্প করেছে তখন। সো ওকে। আপনি এটা একটা, তার সাথে আমার পরিচয়ের কথা বললাম, এবং ডে বাই ডে ও টিম চালাতো, নিজে ক্রিকেটার ছিল, এভাবে পরিচয়। এখন শামীম ওসমানের সাথে নারায়ণগঞ্জের এমপি ছিলেন সে, তার সাথে আমি ফর্মার ক্যাপ্টেন, চিফ সিলেক্টর, আমি নারায়ণগঞ্জ ক্লাবের মেম্বার, তার সাথে যে আমার কখনো দেখা হয়নি এটা বললে তো ভুল কথা হবে। আমি তাকে দেখেছি, কিন্তু আপনার সখ্যতা, তার সাথে সম্পর্ক, এগুলো কখনোই ছিল না। আর আমার জানা মতে রানার কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নাই, ওকে। সে কোনো দলের সদস্য না, কোনো কাউন্সিলর না, আমার জানা মতে। তারপর আপনি বলেছেন আমার সাথে সে গেছে। এখন আমি আপনাকে যে কথা এইভাবে বলি, রানা কিন্তু আমার সাথে আরেকটা জায়গায় গেছে। সে সিলেটে গেছে বিপিএল এ, ওই ছবি কিছু হয়তো আপনি দেখতে পেয়েছেন বা সংবাদ মাধ্যমে আমি ঢাকায় দেখেছি। সিলেটে কিন্তু তার কোনো বিল নেই। চিটং এর ব্যাপারে এটা আসলে কোনো ভুল হয়েছে, আই এম শিওর, বিকজ আমার এরকম পরিচিত, কারণ সে তো কোনো কমিটিতে নাই। যদি সে ক্রিকেট কমিটিতে থাকে বা কোনো কমিটিতে থাকে, তাহলে কিন্তু সে প্রেসিডেন্টের সাথে সফর সঙ্গে হতেই পারে। যেমন আমি টেস্ট খেলতে দেখতে যাব, আমার লজিস্টিক্স, আমার এক্সিকিউটিভ, আমার ডিরেক্টরদের যেতে পারবেই, সেরকম যেতে পারে, কিন্তু সে কিন্তু কমিটি না। সে আমার সাথে গেছে খেলা দেখতে, অ্যান্ড ওই 2 রাত অ্যান্ড প্লেনের ভাড়া এটা আমার অবশ্যই চেক করতে হবে। বাট যদি এটা হয়েও থাকে, ইট ওয়াজ জাস্ট এ মিস্টেক। কেননা তাহলে হতো কি, এর মধ্যে তো আপনাকে বললাম অনেকগুলো খেলা হয়েছে, বিপিএল এর খেলা 3-4টা ভেন্যুতে হয়েছে, 3টা ভেন্যুতে হয়েছে। তারপরে আপনার যেটা কথা এসছে, আমার মনে হয় এটা সাউথ আফ্রিকার কোনো ম্যাচের হবে, কিন্তু তার আগে কিন্তু বিপিএল এর খেলা সে দেখতে গিয়ে তারপরে আপনার ওই বিলটা হয়তো মিসপ্লেসড হয়েছে। তো ওইটা যদি এরকম হয়, তাহলে ওইটা যদি মিস্টেক হয়, তাহলে ডেফিনেটলি মানে ইফ রানা ইজ নট অ্যারাউন্ড, দেন আমার পয়সাটা দিতে হবে। না, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আপনি মানে আপনার সাথে সংশ্লিষ্টতা জনাব রানার সাথে বলে এরকম করা হচ্ছে যে আপনি আসলে তাকে দেশ থেকে চলে যেতে বা অন্যভাবে সাহায্য করতেছেন বা অন্যভাবে কি স্টেপ কিছু নিতেছেন। এই টাকা বা 2 রাত 1 রাত থাকাটাই আসলে মুখ্য ব্যাপার না, তাকে আপনি মানে উনি আইনের চোখে ধুলা দিচ্ছেন, অভিযোগটা হচ্ছে আপনি তাতে সাহায্য করছেন বড় একটা চেয়ারে বসে। এটা এটা যদি কেউ প্রমাণ করতে পারে হ্যাঁ। আমি কাউকে একটা ফোন করেছি রানার ব্যাপারে, তাহলে কিন্তু আমাদের আলোচনাটা অন্যরকম হবে। আচ্ছা। আমি কোনো এসপি, ডিসি, নারায়ণগঞ্জের এনি পিবিআই, যারা যারা সংশ্লিষ্ট যারা আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী, তাদের যদি কোথাও কোনো সম্পৃক্ততা পাওয়া যায়, বরং এটা একটা উল্টো, মানে রানার সাথে আমাকে মিশিয়ে এটা একটা স্টোরি করা হচ্ছে, যেটাকে আমাকে ডিমিন করা হচ্ছে। আচ্ছা, ব্যাপারটাকে বুঝাতে পেরেছি? আমার মনে হয় যে মোটামুটি এই ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, দর্শকরাও নিশ্চয়ই আপনার ভাষাটা শুনেছেন।